দুদিন একটু রেস্ট নিয়েছি। একটু ফ্যামিলিতে প্রবলেম ছিল, রেস্টে নিয়েছি, একটু রেস্টে গেছিলাম আমি, বলা যেতে পারে। তার মধ্যে দেখলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়ান টিম আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে গেল T20 সিরিজ। এই 2 মাস আগে এই টিমটা আনবিটেবল ছিল। টিমটা প্রত্যেকটা বড় বড় টিমকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো ঘরের মাঠে। সেই টিমটা হঠাৎ করে 3 মাস আইপিএল এর পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়ে গেল আয়ারল্যান্ডে গিয়ে। এবং আমি মানে বাইরে থেকে, বাড়ির বাইরে থেকে খেলা ফলো করছি এবং দেখছি ইন্ডিয়া হেরে যাচ্ছে। প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং খারাপ করেনি, ভালো করেছে, কিন্তু সেটাও বৃষ্টির জন্য ধুয়ে গেছে। এবং শ্রেয়াস আইয়ার, দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান T20 ক্রিকেট টিম, সে এখনো অব্দি ফুল টাইম ক্যাপ্টেন হিসাবে, T20 ক্যাপ্টেন হিসাবে একটাও জয় পায়নি। আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে এবং ইংল্যান্ডের সাথেও প্রথম ম্যাচটা অ্যাবান্ডেড হয়ে গেছে। তো দেখার বিষয়, একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল কিভাবে রাতারাতি এরকম একটা দুটো প্লেয়ারের চেঞ্জ হওয়াতে কি করে এরকম রাতারাতি হয়ে গেল এবং মানে এত নিম্নমানের দল হয়ে গেল। এবং বৈভব সূর্যবংশী টিমের সাথে তো আছে কিন্তু টিমে খেলছে না, এবং সে কবে খেলবে সেটা নিয়েও কিন্তু ক্যাপ্টেনরা জোর গলায় কিছু বলছে না। তো এর মানেটা কি? তাকে কি বেঞ্চ করিয়েই রাখা হবে? তো চলুন আজকের এই ভিডিওতে পুরো ইন ডেপথ ডিটেলস আজকে ডিসকাশন করি। আয়ারল্যান্ডের হার ও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে অ্যাবান্ডেড হয়ে যাওয়া, টোটালটা নিয়ে একটা ডিসকাশন করব। এবং অ্যাজ প্রমিস আমি বলেছিলাম ভিডিও দেবো ইংল্যান্ডের ফার্স্ট ম্যাচের পরে, তো আমি চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে হোয়াইট ওয়াশ হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম, তারপরে কিন্তু ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান টিম যে সিরিজটা শুরু করেছে সেখানে কিন্তু প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং সঞ্জু স্যামসন প্রথমেই আউট হয়ে যায় 7 বলে 1 রান। আমি সঞ্জুর ব্যাপারে আসবো, সঞ্জুর ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলছে। অভিষেক শর্মা 24 বলে 59 রান করেন, ঈশান কিষান 2 বলে 0, শ্রেয়াস আইয়ার যদিও নিজের জায়গাটা প্লে করেছে 47 বলে 68 রান। যদিও মডার্ন ডে ক্রিকেটে এর থেকে বেটার কিছু এক্সপেক্টেড, বাট যেভাবে উইকেট পড়ছিল সেই জায়গায় শ্রেয়াস আইয়ারের ইনিংস ভালো। 47 বলে 68 রান। তিলক বর্মা খুবই খারাপ খেলেছে, 13 বলে 13 রান। বাট যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে শিবম দুবে। শিবম দুবে 21 বলে 42 রান করে, 200 স্ট্রাইক রেট, এবং টিম ইন্ডিয়ার স্কোর পৌঁছে দেয় 189 ফর 7। কিন্তু বৃষ্টির জন্য সেকেন্ড ইনিংস আর প্লেই হয় না এবং ম্যাচটা অ্যাবান্ডেড হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। কিন্তু এই যে ব্যাটিং, এর থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা বিশ্বকাপ যখন চলছিল সেই সময় প্রথমে ঈশান কিষান এবং অভিষেক শর্মাকে দিয়ে স্টার্ট করেছিলাম, ভালো স্টার্টিং হয়েছিল। কিন্তু তারপর মিডিল অফ দ্য ফেস যখন সঞ্জু স্যামসন টিমে চলে আসে, সে এক তুখর খেলে এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়, এবং তার সাথে সাথে ইন্ডিয়া কিন্তু পেয়ে যায় আমাদের ট্রফি। এবং প্রত্যেকটা ম্যাচে সে তার কন্ট্রিবিউশন বেস্ট, যেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেখানেও, যেটা সেমিফাইনাল এবং যেটা ফাইনাল, এই 3টে ম্যাচে সঞ্জু স্যামসনের পারফরমেন্স কিন্তু বেস্ট পারফরমেন্স ছিল, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আজকে যখন সিচুয়েশন এতটা খারাপ যে ইন্ডিয়া আয়ারল্যান্ডের কাছে দুটো ম্যাচই হেরে গেছে, সঞ্জু স্যামসনেরও কন্ট্রিবিউশন নেই। অভিষেক শর্মা যদিও দুটো ম্যাচে 50 মারতে সক্ষম। এই যদি আমি এই ম্যাচটাও দেখি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সে কিন্তু 50 রান করেছে, অভিষেক শর্মা করেছে। কিন্তু ঈশান কিষানও সেভাবে রান পায়নি। এবার বৈভব সূর্যবংশীর যে টপিকটা এত উঠছে, তাহলে তাকে খেলানো কোথায় হবে? তাহলে কি সঞ্জু স্যামসনকে স্ট্রেট আওয়ে ড্রপ করে দেবে আর সঞ্জু স্যামসন কোনোদিন টিমে আসতে পারবে না বৈভব সূর্যবংশী রান করিয়ে দিলে? এটা তো উচিত হবে না। কারণ আপনি ভেবে দেখুন, একটা ফেজ ছিল ওয়ার্ল্ড কাপে যেখানে খাতা খুলতে পারছিল না অভিষেক শর্মা, কিন্তু তার উপর পারসিস্ট করেছে ইন্ডিয়ান টিম, তাকে কন্টিনিউয়াস খেলিয়েছে এবং শেষে রেজাল্ট দিয়েছে। সেরকম সঞ্জু স্যামসনকেও হুট করে যখন টিমে আনলো মিডিল অফ দ্য ফেস, সে কিন্তু পারফর্ম করে দেখিয়েছে এবং ওয়ার্ল্ড কাপ জিতিয়ে, ওয়ার্ল্ড কাপের থেকে বড় আই থিঙ্ক কিছু হয় না, সেটা জিতিয়েছে। তো আমি যদি পার্সোনালি বলি, আমার পার্সোনালি মনে হয় যে সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মা দুজনের কারোকেই এই মোমেন্টে হাত দেওয়া উচিত নয়, অ্যাজ ওয়েল অ্যাজ ঈশান কিষান। এই তিনজনের মানে ব্যাটিং পজিশনকে হাত দেওয়া উচিত না, এটাকে একটা সেট কম্বো বানানো উচিত এবং এটার উপর ভরসা করে যাওয়া উচিত। তাহলে সবাই প্রশ্ন করবে যে চেঞ্জেসটা কোথায় আনা উচিত। বৈভব সূর্যবংশী তো পিছন থেকে কন্টিনিউয়াস প্রেশার প্রোভাইড করছে। একটা করা যেতে পারে, এটা বেস্ট ছিল যদি আমরা আয়ারল্যান্ড সিরিজটায় ভালো পারফর্ম করতাম এবং একটা ম্যাচে অভিষেক শর্মা জায়গায় বৈভব সূর্যবংশী আর সঞ্জু স্যামসন ওপেন করতো, এবং একটা ম্যাচে সঞ্জু স্যামসনের জায়গায় অভিষেক শর্মা আর বৈভব সূর্যবংশী ওপেন করতো। তাহলে দুটো ওপেনার রেস্টও পেত এবং বৈভব সূর্যবংশী দুটো ম্যাচ পেয়ে যেত। সেখানে আমরা বুঝে যেতাম তার ইন্টারন্যাশনাল লেভেলের ক্যালিবা কি আছে না আছে। এবং এখন যদি কারো জায়গায় বৈভবকে খেলানো হয়, তাহলে কিন্তু সেটা মেসেজ যাবে এরকম যে তাকে ড্রপ করা হচ্ছে কারণ ইন্ডিয়ান টিম খারাপ খেলছে। এই জায়গাটা তৈরি হলো কারণ ইন্ডিয়ান টিম ওভারঅল খারাপ খেলেছে। বোলিং যদি বলি, বোলিং এ তাদের একটা সমস্যা, তারা আয়ারল্যান্ডের মতো টিমকে সেইভাবে আটকাতে পারেনি, যদিও খুব খারাপ বোলিং বলবো না, বাট ব্যাটিং এ
জয় মুন্দ্রার মতো বোলারের সামনে তো একদম হাতিয়ার দিয়ে দিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম। কি হচ্ছে আমি জানি না। এবং নতুন করে যেগুলো কনসার্ন, যে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি এবং এই টিমটা যেটাকে সূর্যকুমার যাদব লিড করতো, রাতারাতি ক্যাপ্টেন চেঞ্জ এবং শ্রেয়াস আইয়ারের আসা, তাতে কি কিছু এফেক্ট হচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। তার কারণ এই যে টিমটা, যে টিমটা সূর্যকুমার যাদব এতদিন লিড করতো, এই টিমটার উইন পার্সেন্টেজ ছিল একটা দারুণ, মানে 80%, 82% উইন পার্সেন্টেজ ছিল এই টিমটার ওভারঅল, বাইল্যাট্রাল সিরিজ থেকে শুরু করে নকআউট খেলা, ট্রফি, সবকিছুতে। মানে 80 to 82% যার উইনিং রেট ছিল সূর্যকুমার যাদব, তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো এবং রাতারাতি নিয়ে আসা হলো শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার যে হিউজ কিছু ভালো ক্যাপ্টেন্সি করেছে আইপিএল, আমি বলবো না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে যদি দেখতে হয়, তাহলে রজত পাটিদার সবচেয়ে বড় কন্টেন্ডার আমি মনে করি। যদি আইপিএলটাকে আমি প্যারামিটার হিসাবে দেখবো, তাহলে রজত পাটিদার সবচেয়ে বড় কন্টেন্ডার। বাট যেহেতু শ্রেয়াস আইয়ার ওয়ানডে টিমের ভাইস ক্যাপ্টেন, সেহেতু হয়তো তাকে নিয়ে আসা হলো টিম এবং অ্যাজ আ ক্যাপ্টেন নিয়ে আসা হলো। বাট এই টিমটা যাকে উপর থেকে নিচ অব্দি যে স্ট্রাকচারটা তৈরি করে, এটা কিন্তু সূর্যকুমার যাদবের তৈরি করে। তো মিডিল অফ দ্য ফেজে এই প্লেয়ারদের অভ্যাস আছে সূর্যার লিডারশিপে খেলা, শ্রেয়াসের লিডারশিপে নয়। তাহলে হঠাৎ করে যখন ক্যাপ্টেন্সি চেঞ্জ হচ্ছে, তখন হয়তো তাদের অ্যাডজাস্টমেন্ট একটা প্রবলেম আসতেই পারে। বোলিং চেঞ্জেস গুলো আগের মতো হবে না, কনফিডেন্স কিরকম দিচ্ছে মাঠে, সেগুলোর রিফ্লেকশনও কিন্তু আসতে পারে। কিন্তু অবশ্যই যেটা বলার বিষয়, যে টপ অর্ডার বা এই মিডিল অর্ডার নয়, তিলক বর্মাও কিন্তু সে 5 নম্বরে ভালো খেলছে। বাট এখানে কিন্তু টেনিস দেখতে হবে, তিলক বর্মা স্ট্রাইক রেট কিন্তু একটা কোয়েশ্চেনেবল ব্যাপার। তিলক বর্মা যে খুব হাই স্ট্রাইক রেটে খেলছে, সেটা কিন্তু বলা যাবে না এই 5 নম্বরে। এবং থ্রু আউট আইপিএল আমি একটা ম্যাচ সরিয়ে দেবো, যেটাতে সে সেঞ্চুরি করেছিল, ওই ম্যাচটা যদি আমি সরিয়ে দিই, তারপর থেকে কিন্তু তিলক বর্মার সেরকম পারফরমেন্স দেখা যাচ্ছে না। উপরন্তু তিলক বর্মা এখন টিমের ভাইস ক্যাপ্টেন। অক্ষর প্যাটেল কি দোষ করলো আমি জানি না, অক্ষর প্যাটেলকে রিপ্লেস করে দেওয়া হলো। এবং এই যে টিমটা দাঁড়িয়ে আছে, এই টিমটাতে একটা প্লেয়ারের ইনক্লুশন হয়েছে, হর্ষিত রানা, এবং হর্ষিত রানা তার দিক থেকে পারফরমেন্সও করেছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বাকি প্লেয়ারদের, বিশেষ করে আমি টপ 3টাকে হাত দেবো না। আমি এখনো বলছি, আমি অন্তত যদি টিমের লিডারশিপের দায়িত্বে থাকি, আমি টপ 3-র ওপর পারসিস্ট করবো। এই টপ 3 ম্যাচ উইনিং টপ 3, আমাকে এটা দেখতে হবে। বাইল্যাট্রাল সিরিজে 2টো ম্যাচ ফ্লপ খেলে সঞ্জু স্যামসন, তার জন্য তাকে আমি ড্রপ করতে পারি না, কারণ সে জানি আমি নকআউট স্টেজে কি করতে পারে, একা নিজের দমে ম্যাচ জিতিয়ে দিতে পারে। ঈশান কিষানকে তো ড্রপ করার কোনো প্রশ্নই আসছে না, তার যা পারফরমেন্স ইদানিং করে। এবার যেই জায়গায় কথা, এই 4 নম্বরে শ্রেয়াস, 5 নম্বরে তিলক, তাহলে বৈভব সূর্যবংশীর আনফর্চুনেটলি জায়গা হচ্ছে না। আর এই সময় সিচুয়েশন এমন জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে বৈভবকে যদি খেলানো হয়, তাহলে কারোর একটা অভিষেক শর্মা অথবা সঞ্জুর জায়গায় খেলানো হবে, আর সেখানে স্ট্রেট মেসেজ যাবে যে কারোকে একটা ড্রপ করা হয়েছে, কারণ টিম খারাপ করছে। বেটার হতো যদি ইন্ডিয়ান টিম প্রথমেই সিরিজটা জিতে যেত, আয়ারল্যান্ড সিরিজও জিতে যেত, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 3টে ম্যাচ জিতে তারা সিরিজ জিতে নিত, একটা ম্যাচ হাতে থাকতো কি 2টো ম্যাচ, তখন তারা বৈভবকে খেলিয়ে দেখে নিতে পারত, কারোকে রেস্ট করবে। এবার ওভারঅল এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলার নেই। ইংল্যান্ডের কন্ডিশন ওভারকাস্ট কন্ডিশনই থাকে এই সময়। তো পরের ম্যাচও যে পুরোপুরি হবে সেই গ্যারান্টি কেউ নিতে পারেন, তবে হোপফুলি হোক পরের ম্যাচটা এই ইন্ডিয়ান টিমটাকে টেস্ট হতে আমি দেখতে চাই। এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ, সেটাকে যত তাড়াতাড়ি ইন্ডিয়ান টিম ভুলে যেতে পারবে ততই ভালো। কারণ ওয়ার্ল্ড কাপ জেতার পর এরকম ছোটখাটো জিনিস হচ্ছে, একটা ডাউনফল এসছে, বাট এটাকে কিন্তু ওভারকাম করার পুরো ক্ষমতা আছে এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের। এবং আমি মনে করি যেভাবে কালকে কাউন্টার অ্যাটাক করলো শিবম দুবে অথবা শ্রেয়াস আইয়ারের যে স্টেডি ইনিংস, এইগুলো যদি আবার কন্টিনিউয়াস ফর্মে আসতে থাকে, তিলক বর্মা যদি ফর্মে ফিরে আসে, সঞ্জু যদি একটা বড় ইনিংস খেলে দেয়, তাহলে কিন্তু অবশ্যই টিম ইন্ডিয়া আবার অন ট্র্যাক হয়ে যাবে। বোলিং এর ব্যাপারে কিন্তু একটু বলতে হবে। বোলিং এ কিন্তু আমরা দেখছি কন্টিনিউয়াস এই 2টো স্পিনার খেলানো হচ্ছে, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণই, ইংল্যান্ডের মতো গ্রাউন্ডে গিয়ে। তার মানে কিন্তু ইন্ডিয়ান টিম স্পিনটাকে কমপ্লিটলি রিলাই করছে। রবি বিষ্ণই এবং বরুণ চক্রবর্তী কিন্তু খেলছে। যদিও এই টিমে অক্ষর প্যাটেল আছে, 3জন স্পিনার, 2জন আউট অ্যান্ড আউট স্পিনার, একজন অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার, 3জনকে খেলানো হচ্ছে ইংল্যান্ডের মতো জায়গা, যেখানে বোলিং এ হর্ষদীপ সিং এবং হর্ষিত রানা 2জন মাত্র ফাস্ট বোলার। তো দেখার বিষয় এই স্ট্র্যাটেজি কতটা সফল হয় ইংল্যান্ডের গ্রাউন্ডে। এবং সঞ্জু স্যামসনের ওপর কিন্তু একটা অবশ্যই মানে কোপ আবার আসতে পারে, কারণ তার সে আবারও সাকিব মাহমুদের কাছে আউট হয়ে গেছে ইংল্যান্ডের, আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2টো ম্যাচে কিছু করতে পারেনি। তো সবাই কেন জানি না আঙুলটা তার দিকেই তোলে। বাট ওভারঅল টিম হিসাবে যদি না পারফরমেন্স করতে পারে ইন্ডিয়ান টিম, তাহলে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে হারের সম্মুখীন হবে। এবং ইংল্যান্ড কিন্তু খুবই শক্ত টিম, যেটা আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড কিন্তু খুবই শক্ত টিম। আই থিঙ্ক সবার সেমিফাইনাল মনেই আছে ওয়ার্ল্ড কাপে, যেটা 2026-এ হয়েছে। সো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। কি মতামত আপনাদের এই টিম ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।